আসসালামু আলাইকুম। আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজারের 40তম মিটিং ছিল, উইকলি মিটিং। মিটিংয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস মিটিংটা প্রিজাইড ওভার করেন এবং মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন এসছে। প্রথমটা হচ্ছে আজকে গুম প্রতিরোধ ও প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে, চূড়ান্ত অনুমোদন এখনো পায়নি। এটা আরও কিছু এটার উপর ডিসকাশন আছে, সেটার ডিসকাশনের পরে এটা ফাইনাল ড্রাফটটা পেশ করা হবে এবং ক্যাবিনেট আবার এটা নিয়ে কথা বলবেন, দেন এটাকে চূড়ান্ত অনুমোদন হবে। আপনারা জানেন 30 তারিখে বাংলাদেশের পুরো বিশ্বেই গুম প্রতিরোধ গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে একটা ইন্টারন্যাশনাল ডে পালন করেন। তো আমাদের গভর্নমেন্টের এটা একটা অনেক দিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি, এই গভর্নমেন্ট, যে বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয় এবং গুমকে যারা করবে এবং তাতে কীভাবে প্রতিকার করা যায় এবং প্রতিরোধ করা যায় এবং গুম আক্রান্ত যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবারকে কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে একটা আইন নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছে। এটার আজকে একটা ড্রাফট এসেছিল, এটা নিয়ে অনেক বড় ডিসকাশন হয়েছে। দ্বিতীয় হচ্ছে 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই 3টি স্থলবন্দর হচ্ছে চিলাহাটি, দৌলতগঞ্জ, তেগামুখ স্থলবন্দর। এই 3টা বন্ধ, এটা শাটডাউন হয়ে যাবে। আর একটার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে, এই বিষয়ে ডিসিশন এসছে। তো এই 4টা বন্ধ হবে। এটা নিয়ে একটা ক্যাবিনেট কমিটি এটা কাজ করেছিলেন, এটা নিয়ে কেননা অনেকগুলো স্থলবন্দর আছে, অনেকগুলোর কোনো কাজ হয় না, ইনফ্রাস্ট্রাকচারও নাই, এবং সেটা এই স্থলবন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক ট্যাক্স পেয়ার্সের মানি খরচ হয়। তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার, এবং একটির মানে বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আরও 4টি আছে, তো এটা নিয়ে পরবর্তীতে আরও আলাপ আলোচনা হবে। আজকে আরেকটা বড় ডিসিশন ছিল যে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। আপনি জানেন ফকির লালন শাহ আমাদের কালচারাল আইকন। তার তিরোধানের দিনে আমাদের যারা লালন সঙ্গীত বা বাউল সমাজ আছেন তারা এটাকে সারা বাংলাদেশে তারা এটাকে সেলিব্রেট করেন। এবং আপনি জানেন লালন একজন ফিলোসোফার ছিলেন, তার গান আমাদের সবাইকে অনেক মানে যুগের পর যুগ আমাদেরকে ইন্সপায়ার করেছে। বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে প্রতিটা গ্রামের সংস্কৃতি লালনের একটা অবিচ্ছেদ্য অংশ আছে। লালন তিরোধান দিবস জাতীয়ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহে লালন চর্চা ও গবেষণা আরও বৃদ্ধি পাবে বলে সংস্কৃতি ও বিষয়ক মন্ত্রণালয় বিশ্বাস করে। এটা আজকের যে ক্যাবিনেটে এটা উত্থাপন হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাংলাদেশকে গ্লোবাল কালচারাল এরেনায় তার সেরা সম্পদগুলোকে সবাইকে মেলে ধরার একটা সুযোগ তৈরি হচ্ছে, এবং এটা মানে পুরো জাতীয়ভাবে এটা একটা সেলিব্রেটের একটা এখন থেকে এটা হওয়ার একটা সুযোগ তৈরি হলো। আমরা এটা আজকে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এই প্রস্তাবটা অনুমোদন করেছেন।
আরও দু একটা প্রস্তাব ছিল যে আমাদের বর্তমান যারা কালচারাল আইকন আছেন, যেমন ধরেন হুমায়ুন আহমেদ, সুলতান আমাদের খুব বড় পেইন্টার, এবং আয়ুব বাচ্চি আমাদের রক মিউজিকের উনি একজন বড় কালচারাল আইকন, তো তাদেরকে নিয়েও অনেক আলোচনা হচ্ছে। বাট আজকে ডিসিশন এসছে যে শুধুমাত্র ফকির লায়লুন সাহেব তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর আগে এরকম কালচারাল মিনিস্ট্রির এইভাবে শ্রেণীভুক্ত দিবস আছে হলো নজরুল এবং কবি কাজী নজরুল ইসলামের ওনার তিরোধান এবং ওনার মৃত্যু এবং ওনার জন্মবার্ষিকী, এবং নজরুলের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এবং জন্মবার্ষিকী। এই ছিল। আর আরেকটা হচ্ছে যে আমাদের আজকে একটা রেগুলার গত 27 থেকে 29 জুলাই 2025 মেয়াদে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় অনুষ্ঠিত UNFSS+4 সামিটে মাননীয় খাদ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদের অংশগ্রহণ করেছিলেন। সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে ক্যাবিনেটে প্রেজেন্ট করা হয়। এই ছিল আজকে ক্যাবিনেটের মিটিংয়ে। এছাড়া একটু দুই একটা ডিসিশন ক্যাবিনেটে যেগুলো আলাপ হয়েছে, যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ডিমান্ড, সেটা নিয়ে আজকে 3টার সময় আজকে মিটিং হচ্ছে অ্যাডভাইজার ফজল কবির খানের নেতৃত্বে। এটাও আজকে ক্যাবিনেটে জানানো হয়। থ্যাংক ইউ। আর আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, উনি আজকে আরেকটা মিটিংয়ে ছিলেন, সেই বিষয়ে উনিও অবহিত করবেন। আজকে ক্যাবিনেট মিটিংয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টার কাজে আরেকটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, সেটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত সমন্বয় কমিটির ৫ম সভা। সেখানে বিনিয়োগের একটা আপডেট এসেছে, বিনিয়োগ সিচুয়েশনের। ওখানে বিডার পক্ষ থেকে জানানো হয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে বিভিন্ন সেক্টরে সরকারি সংস্থাগুলোর কাছে বিনিয়োগ প্রস্তাব এসেছে $1.25 বিলিয়ন। এর মধ্যে আপনার $700 মিলিয়ন হচ্ছে স্থানীয় বিনিয়োগকারীরা এই বিনিয়োগ প্রস্তাবটা দিয়েছেন, 465 মিলিয়ন বিদেশি বিনিয়োগকারীরা দিয়েছেন, এবং 85 মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে যৌথ প্রস্তাবনা। এবং এই বিনিয়োগ আপনার এই যে প্রস্তাবগুলোর মধ্যে 238 মিলিয়ন এখন এটা চূড়ান্ত পর্যায়ে এসেছে, অর্থাৎ 18% বিনিয়োগ আকারে কনভার্সন হচ্ছে। এর মধ্যেই যে বিনিয়োগ প্রস্তাবগুলো এসেছে, এটা একটা বৈশ্বিক হার এখানে পর্যালোচনা করা হয়েছে। বৈশ্বিক হার পর্যালোচনা করে দেখা গেছে যে বিনিয়োগের যে কনভার্সন রেটটা এই 6 মাস সময়ের মধ্যে এটা বৈশ্বিকভাবে হচ্ছে আসলে 15 থেকে 20%। সেদিক থেকে বাংলাদেশের বিনিয়োগের যে কনভার্সন রেট এটা 18%। এটা একটা সন্তোষজনক অগ্রগতি হিসাবে বৈঠকে বিডার পক্ষ থেকে উপস্থিত যারা ছিলেন কর্মকর্তা তাদেরকে জানানো হয়েছে। এই মিটিংটা আরো অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ ছিল। এই মিটিংয়ে আপনার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারাও এই মিটিংটাতে অংশ নিয়েছেন, এবং বন্দরের বিভিন্ন যে সমস্যা, ব্যাংকিং থেকে শুরু করে কন্টেনার জট, সেগুলো সবগুলো আলোচনা হয়েছে। এর মধ্যে বন্দরের সামনে আপনার 6,500 কন্টেনার অনেকদিন ধরে জমা হয়ে আছে। এই কন্টেনারগুলো সরানোর একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে আগে নেওয়া হয়েছিল। আপনার এখন যেটা হয়েছে যে এই কন্টেনারগুলো সরিয়ে বন্দর থেকে বন্দরের কার্যক্রমকে আরো গতিশীল করার একটা চেষ্টা চলছে। এর একটা অংশ হিসেবে গত 2 মাসে আপনার 1000 কন্টেনার অলরেডি এর মধ্যে অকশনের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বাকি যে কন্টেনারগুলো রয়েছে সেগুলো আপনার প্রতি মাসে পরে আপনার 500 কন্টেনার অকশনের মাধ্যমে বিক্রি করে এই কন্টেনারের যে এখানে যে জমা পড়ে আছে, অনেকদিন ধরে এই কন্টেনারগুলো জমা পড়ে আছে চট্টগ্রাম বন্দরে, এগুলো সরিয়ে চট্টগ্রাম বন্দরে কার্যক্রমটা আর একটু গতিশীল করা যায়। তাছাড়া সেখানে আপনার লালদিয়া পোর্ট বা আরো যে টার্মিনালগুলো যে আছে, এই টার্মিনালগুলোর যে নির্মাণ কাজের এই অগ্রগতি, এগুলো নিয়েও মিটিংয়ে আলোচনা হয়েছে। তাছাড়া ব্যাংকিং সুবিধার মাধ্যমে কীভাবে আরো সহজভাবে কর আদায় করা যায়, ব্যবসায়ীরাও খুব সহজে কর প্রদান করতে পারেন, সেটার জন্য সরকারের যে কী করণীয় আছে এই বিষয়গুলো আজকে সবাই আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে যে বিজনেস পোর্টাল করার কথা সরকারের পক্ষ থেকে অনেকদিন ধরে বলা হয়েছিল, যেখানে এই
ওই পোর্টালে ঢুকে বিনিয়োগকারীরা বা ব্যবসায়ীরা সেবা প্রদান করতে পারবেন। এই পোর্টালটা সফট লঞ্চিংয়ের জন্য সেপ্টেম্বরের 23 তারিখের একটা ডেড লাইন ঠিক করে দেওয়া হয়েছিল। আজকে সেই ডেড লাইনটার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন তাদেরকে বলা হয়েছে এই ডেড লাইনটা যেন মেনটেন করেন। এই মিটিংটা আজকে প্রিজাইড করেছেন লুৎফে সিদ্দিকী, আপনি জানেন মাননীয় প্রধান উপদেষ্টার অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত উপদেষ্টা প্রধানমন্ত্রীরা, এবং ওনার পাশাপাশি এই বৈঠকে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর, ওনারা দুজনে ছিলেন, এবং সরকার উন্নয়ন পর্যায়ের সচিব সহ সচিব পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা সহ সরকার উন্নয়ন পর্যায়ের কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ওনারা ছিলেন। পাশাপাশি আজকের এই সভায় আপনার বেসরকারি খাতের প্রতিনিধিরাও, বিশেষ করে বিজিএমইর প্রতিনিধিরা এবং আমাদের যে ব্যাংকিং সেক্টরের বেশ কয়েকজন প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। সেখানে বিনিয়োগের সার্বিক সিচুয়েশন এবং বিনিয়োগ পরিস্থিতিটাকে আরও কীভাবে উন্নত করা যায়, ব্যবসা পেজা তাদের প্রতিনিধিরাও ছিলেন, সেটা নিয়ে আজকে সবাই আলোচনা হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা প্রশ্ন করতে পারেন। আমি গুম সংক্রান্ত বিষয়ে একটু বলছি। সেটা হচ্ছে যে আজকে জাতিসংঘের, আপনি জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সে বাংলাদেশ 2024 সালের 29শে আগস্ট অংশীদার হয়। উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার কার্যকর করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025 প্রণয়ন করা সমীচীন। মহামান্য রাষ্ট্রপতি বিগত 6 আগস্ট 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন এবং গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025 15 লক্ষ্যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। বর্ণিত প্রেক্ষাপটে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া প্রস্তুত করা হয়। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লিগাল এইডস অ্যান্ড সার্ভিসেস, ব্লাস্ট, হিউম্যান রাইটস ওয়াচ, আপনি জানেন এটা নিউ ইয়র্ক ভিত্তিক একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এবং অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত 2টি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা পূর্বক খসড়া পরিমার্জন করা হয়। খসড়া অধ্যাদেশটিতে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। খসড়া অধ্যাদেশটিতে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে। অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবিল গঠন এবং তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত হয়েছে। এটা ছিল আজকে উপদেষ্টা পরিষদে এটা প্রেজেন্ট করা হয়, বাট এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে। আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে। সামনের আরও মিটিংগুলোতে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য এটাকে আবার নিয়ে আসা হবে। থ্যাংক ইউ। আপনি একটু বলে দিন। আপনি বলেন না, ওটা একটু আমি বুঝতে, এটা না। আচ্ছা, চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর ও তোগামুখ স্থলবন্দর, এই তিনটা বন্ধ ঘোষণা তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
আর কাজ সাসপেনশন থাকবে হলো বাল্লা। আর এটা আপনি জানেন যে আগে যেটা হয় যে আমাদের যারা বর্ডার এরিয়াতে যারা রাজনীতিবিদ আছেন স্থানীয়, তারা অনেক সময় তাদের রাজনৈতিক বিবেচনায় এই স্থলবন্দরগুলো অনুমোদন নিয়ে এসেছিলেন এবং এই অনুযায়ী কাজও হয়েছিল। কিন্তু সত্যিকার অর্থে ওই পারে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি এবং এগুলো দিয়ে সেরকম কোনো মিনিমাম কোনো ট্রেড হয় না। তো সেই জন্য আসলে এইখানে একটা ইনফ্রাস্ট্রাকচার রাখা, একটা স্থলবন্দর রাখা এই সরকারের জন্য একটা এক্সট্রা একটা খরচের বার্ডেন তৈরি হয়। বসে বলেন। সরকারের মুখপাত্র, আপনারা আগে সপ্তাহে 3 দিন ব্রিফিং করতেন, এখন সেটা আজকে 14 তারিখের পর আজকে 28 তারিখ ব্রিফিং হলো। আমাদের অনেক কিছু জানার থাকে, যেহেতু আপনারা সরকারের পক্ষে কথা বলে থাকেন, অনেক সময় আপনারা অ্যাভেলেবল হন না, আপনারা যা দিচ্ছেন তাই আমরা নিচ্ছি, কিন্তু আমরা কোনো কিছু জানতে পারছি না। এটা একটা অনুরোধ যে আপনারা এই বিষয়টা একটু দেখবেন কিনা, বা আপনাদের সাথে যোগাযোগের কোনো মন্তব্য। আগামী সপ্তাহ থেকে 3 দিনই হবে, রবি, মঙ্গল এবং বৃহস্পতি। ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে, আজকে নিশ্চয়ই আপনি জানেন যে রিপোর্টার সিরিজে একটি ঘটনা ঘটেছে। লতিফ সিদ্দিকী, প্রাক্তন মন্ত্রী এবং এমপি, মত নিয়ে নানা কথা হয় এবং আপনার কথা আপনি যেভাবে মত ব্যাখ্যা করেন এটি নিয়ে অনেকে সমালোচনা করেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা কমপ্লিটলি একটা ল এন্ড অর্ডার ইস্যু। আজকের যে ব্রিফিং এর একদম মুখ্য বিষয় হচ্ছে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেই বৈঠক নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত বিষয়ে আপনাদেরকে ব্রিফ করা এবং প্রধান উপদেষ্টা কার্যালয় বিনিয়োগ সংক্রান্ত একটি বৈঠক। এটার বাইরে অন্য কোনো বিষয় আজকে এখন আলোচনা শুরু। ঘুম সংক্রান্ত বিষয়ে একটা প্রশ্ন হচ্ছে যে মানবাধিকার কমিশন যেটা তদন্ত করবে, কমিশন তো আলাদা কোনো তদন্ত নেই, সক্ষমতা নাই, এটা কি আমি তো পরিকল্পনা করা হবে না? অবশ্যই অবশ্যই সেই পুরো বিষয়গুলোই দেখা হচ্ছে আর কি। কমিশনের অধীনে কোনো তদন্ত সংস্থা গঠন করা হবে আলাদা? এইটা ক্যাবিনেটই ডিসিশন নেবেন কিভাবে হবে। আমার একটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে আমি শাওন বলছিলাম এখান থেকে। এই 3 দিনের যে কক্সবাজারে রোহিঙ্গা সম্মেলনগুলো, এটা আউটকামটা নিয়ে একটু যদি বলেন। এটার আউটকামটা হচ্ছে যে পুরো, আচ্ছা আমি আমার সহকর্মী আজাদ মজুমদার ছিলেন, উনি আপনাকে বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। এই সম্মেলনে অনেকগুলো আউটকাম আছে। আর প্রথমবারের মতো আমরা এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে রোহিঙ্গাদের যে ভয়েসটা, সেই ভয়েসটা রোহিঙ্গারা সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে। কারণ আপনি দেখেছেন এর আগে রোহিঙ্গা ইস্যুতে অনেকগুলো বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন ফোরামে কথা হয়েছে, কিন্তু সেখানে কখনো রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব সেভাবে ছিল না, থাকলেও একেবারে মিনিমাম লেভেলে ছিল। এটা প্রথমবারের মতো যে সম্মেলনটার যে একটা সেশন হয়েছে, সেখানে রোহিঙ্গারা সরাসরি তাদের কথাটা বলতে পেরেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা প্রতিনিধি আছেন তারা আপনার সরাসরি এটা তাদের কাছ থেকে শুনেছেন। এটা একটা আউটকাম, বড় আউটকাম। আর একটা আউটকাম হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো, তাদের প্রতিনিধিরা এই সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। আমাদের এই রোহিঙ্গা পুনর্বাসনের জন্য সরকারের যে উদ্যোগ বা রোহিঙ্গাদের জন্য যে সহায়তা অব্যাহত রাখারও সরকারের যে চেষ্টা, এই চেষ্টাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আগে কখনোই সম্পৃক্ত করা হয়নি। এটা প্রথমবারের মতো একটা এই ধরনের সম্পৃক্ততা হয়েছে এবং আমরা মনে করি যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা আগামী নির্বাচন, কয়েক মাসের মধ্যে নির্বাচনের পরেই আপনার একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটাকে আমাদের যে এই বিষয়ে আমাদের যে জাতীয় যে নীতি বা আমাদের যে জাতীয় চেষ্টাটা, এই চেষ্টাটা আমাদের এই নির্বাচিত সরকারকেও কন্টিনিউ করতে হবে। যারাই নির্বাচিত হয়ে আসুন তারা আসলে এই বিষয়ে কী ধরনের পলিসি বা কী ধরনের উদ্যোগ গ্রহণ করবেন সেটা তাদেরকে জানানোর প্রয়োজন ছিল। সরকারের পক্ষ থেকে তাদেরকে এটা জানানো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যাপারে সব একটা তো আপনার যারা আছে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে এখানে,
আপনি জানেন যে অনেকগুলো দেশের রাষ্ট্রদূত এখানে ছিল, এর মধ্যে মায়ানমারের রাষ্ট্রদূত ছিল, চীনের রাষ্ট্রদূত ছিল, তাছাড়া মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশের রাষ্ট্রদূত ছিল, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ছিল, অন্যান্য বেশ কিছু দেশের দূতাবাসের প্রতিনিধি ছিল, তারাও এই আলোচনাগুলো অংশ নিয়েছেন। এটা আপনি বলতে পারেন যে সামনে যে রোহিঙ্গা বিষয়ক আরও যে সম্মেলনগুলো হবে, আপনার সেপ্টেম্বরের 30 তারিখ জাতিসংঘের একটা প্ল্যানারি সেশন, বিশেষ সেশন এই ধরনের রোহিঙ্গাদেরকে নিয়ে একটা আয়োজন হওয়ার একটা পরিকল্পনা রয়েছে, যেটা নিউ ইয়র্কে হবে। সেখানে আপনার কি কি বিষয় আলোচনা হবে তার একটা পূর্ব প্রস্তুতিও করতে পারেন এই সম্মেলনটা। তারপরে সম্মেলনের তৃতীয় দিনে আপনার বিভিন্ন দেশের এবং সংস্থার প্রতিনিধিরা আপনার সরেজমিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেখানে তারা সরেজমিনে দেখেছেন আসলে রোহিঙ্গাদের যে খাদ্য সাহায্য সেটা আসলে কমে যাচ্ছে। এটা যদি কমে যায়, সেটা যে মানবিক বিপর্যয়ের যে আশঙ্কাটা করা হচ্ছে সেটা যদি হয়, তারপরে এটা কি হতে পারে বা সাহায্যটা যে বাড়ানো প্রয়োজন, এই বিষয়গুলো তারা দেখেছেন। আমরা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বরাবর এই ইস্যুটাকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এই আন্তর্জাতিক গ্লোবাল ক্রাইসিস তৈরি হয়েছে, যে ক্রাইসিসগুলোর কারণে অনেক সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এই প্রলঙ্গেড রোহিঙ্গা ক্রাইসিস যেটা বা প্রট্রাক্টেড এই ক্রাইসিসটা থেকে অনেক সময় সরে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি যেন এই ক্রাইসিসটা থেকে সরে না যায়, এটা যেন একটা ফরগটেড ক্রাইসিস না হয়ে যায়, সেই জন্য এই ধরনের একটা সম্মেলনে প্রথমবার মতো আলোচনা আয়োজন করা হয়েছে বাংলাদেশে এবং সেখানে স্টেক হোল্ডাররা ছিলেন, তারা আলোচনায় অংশ নিয়েছেন। আমরা মনে করি যে এটা থেকে ভবিষ্যতে হয়তো আরো একটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাবো। আজকে ক্যাবিনেটে আরও একটা রুটিন একটা বিষয় আলোচনা হয়েছে, আমি ভুলে গিয়েছিলাম বলতে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার যে প্রস্তাবগুলো এসছে 11টা সংস্কার কমিশনের থেকে, তার মধ্যে একটা তো কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন, তাদের প্রস্তাবনা নিয়ে আসলে ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং কমিশন কাজ করছে। তো তার বাইরে যে 10টা সংস্কার কমিশনের 367টা সংস্কার প্রস্তাব নিয়ে ক্যাবিনেট প্রতিনিয়ত আপডেট ক্যাবিনেটে প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে। এই আজকে জানানো হয় যে 365টা যে সংস্কারের যে কাজ, এই কাজগুলোর মধ্যে ভাগ করা হয়েছে যে 167টা হচ্ছে রুটিন কাজ, আর বাকিটা হচ্ছে 200টি হচ্ছে রিফর্ম। তো 167টা রুটিন কাজ এবং রিফর্ম কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আজকে আবার বিস্তারিত প্রথমেই ক্যাবিনেট মিটিংয়ের প্রথমেই এ বিষয়ে আলোচনা হয়েছে এবং মিটিংয়ে বলা হয় যে মোট 48টা প্রস্তাব রিফর্ম এর যে প্রপোজাল, রুটিন এবং রিফর্মের রুটিন কাজ এবং রিফর্মের মোট 48টা প্রপোজাল বাস্তবায়িত হয়েছে। থ্যাংক ইউ। এটা স্থলবন্দর, তো পায়রা তো স্থলবন্দর না। থ্যাংক ইউ। আর এটা আমরা তো কিছু কিছু তো জানাচ্ছি, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার যতগুলো বাস্তবায়ন হয়েছে একটা বড় একটা আপনাদেরকে আমরা পাঠাবো। প্রত্যেকটা প্রস্তাব আপনারা দেখবেন যে কিভাবে কি বাস্তবায়ন হয়েছে। এটা আমরা অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে, আমরা আপনাদেরকে জানাতে পারবো। আপনি প্লিজ আমাকে মিটিংয়ের আগে অ্যালার্ট করে রেখেন। থ্যাংক ইউ।